হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডেঙ্গু। আজকের আলোচনার বিষয় হিসেবে এই ডেঙ্গু রোগটাকে বেছে নেবার কারণগুলো হলো, ডেঙ্গু হলো একটা খুব কমন অসুখ। প্রচুর লোক এই অসুখে আক্রান্ত হয় এবং অধিকাংশ লোক এই রোগ থেকে খুব সহজেই সেরে ওঠে। কিন্তু অনেক লোকের মধ্যে কিছু লোকের এই অসুখের জটিলতা বা কমপ্লিকেশনস দেখা দেয় এবং তার মধ্যে কিছু লোক আবার মারাও যায়। প্লাস অধিকাংশ লোকের মধ্যে এই ডেঙ্গু রোগ সম্বন্ধে কোনো স্বচ্ছ ধারণা নেই। সেই জন্যই আজকের আলোচনার বিষয়বস্তু হিসেবে আমরা ডেঙ্গু রোগটাকে বেছে নিলাম। আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর তুষারকান্তি অগস্তি। প্রথমে আমরা জানব এই ডেঙ্গু রোগটা কি। এর উত্তরে বলা যেতে পারে ডেঙ্গু হলো একটা ভাইরাস জনিত রোগ এবং এই ভাইরাসটার নাম হলো ডেঙ্গু ভাইরাস বা DENV। এই ডেঙ্গু ভাইরাসটা আমাদের শরীরে ঢোকার পরে বংশবৃদ্ধি করে যখন একটা নির্দিষ্ট সংখ্যায় পৌঁছয় তখন আমাদের শরীরে যে সিমটমস বা উপসর্গগুলো দেখা দেয় তাকেই বলা হয় ডেঙ্গু। এই ডেঙ্গু অসুখটা আমাদের মানব শরীরে তিনটে রূপে দেখা দেয় এবং এই তিনটে রূপ হলো ডেঙ্গু ফিভার বা DF, ডেঙ্গু হিমোরেজিক ফিভার বা DHF এবং ডেঙ্গু শক সিন্ড্রোম বা DSS। অধিকাংশ ডেঙ্গু রোগে আক্রান্ত লোকেদের ক্ষেত্রে ডেঙ্গুর যে রূপটা দেখা যায় সেটা হলো ওই সাধারণ ডেঙ্গু ফিভার বা DF এবং এই ক্ষেত্রে সমস্ত রোগীরা সহজেই সেরে ওঠে। এই নিয়ে পরে আমরা আবার বিস্তারিত আলোচনা করব। আমাদের চারিদিকে যত মশা দেখা যায় তাদের সাধারণত চারটে জেনাস বা গণে বা গোত্রে ভাগ করা হয়। এই চারটে জেনাস হলো এডিস, অ্যানোফিলিস, কিউলেক্স এবং ম্যানসোনিয়া। এখন ডেঙ্গু ভাইরাস ছড়াবার জন্য মশার জেনাসের বা গোত্রের নাম হলো একদম উপরে বর্ণিত এডিস গোত্রের মশা। এখন এই এডিস গোত্রের মশা আবার দুটো প্রজাতির বা স্পিসিসের হয় এবং সেই দুটো প্রজাতি বা স্পিসিস হলো এডিস অ্যাজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস। এডিস মশার এই দুটো প্রজাতির মধ্যে আবার এডিস অ্যাজিপ্টি প্রজাতি ডেঙ্গু রোগ ছড়াবার জন্য প্রধান দায়ী। আবার এই এডিস অ্যাজিপ্টি প্রজাতির এডিস মশাগুলোর মধ্যে কেবলমাত্র মেয়ে মশাগুলো ডেঙ্গু রোগ ছড়ায়, কারণ তারা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। পুরুষ এডিস মশাগুলো কিন্তু ডেঙ্গু রোগ ছড়ায় না, কারণ তারা মানুষকে কামড়ায় না বা রক্ত খেয়ে বাঁচে না, তারা ফুলের মধু খেয়ে বাঁচে। তাহলে আমরা জানলাম যে ডেঙ্গু ছড়াবার প্রধান বাহক হলো মেয়ে এডিস মশা। এখন আমরা এই ডেঙ্গু রোগ ছড়াবার বাহক এডিস মেয়ে মশা নিয়ে একটু আরো বিস্তারিত আলোচনা করব। এই মেয়ে এডিস মশাগুলো কেবলমাত্র দিনের বেলা কামড়ায়। এই মেয়ে এডিস মশাগুলোকে বলা হয় নার্ভাস ফিডার, কারণ যতক্ষণ না মানুষের রক্ত খেয়ে ওদের পেট ভরছে ততক্ষণ ওরা বিভিন্ন লোককে কামড়াতেই থাকে এবং রক্ত খেতে থাকে। ডেঙ্গু
জ্বর হবার 2 দিন আগের থেকে এবং ডেঙ্গুর জ্বর হবার পর 5 দিন পর্যন্ত একজন ব্যক্তি মশার মধ্যে ডেঙ্গুর ভাইরাস ছড়াবার উপযুক্ত অবস্থায় থাকে এবং এই সময়ের মধ্যে যত মশা ওই ব্যক্তির রক্ত খায় ততগুলো মশা ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত হয়ে যায়। ডেঙ্গুর ভাইরাসযুক্ত রক্ত খাওয়ার পর এই মেয়ে এডিস মশাগুলোর আবার 8 থেকে 10 দিন সময় লেগে যায় ওই ডেঙ্গু ভাইরাস ছড়াবার উপযুক্ত হয়ে ওঠার জন্য। এই সময়কালকে বলা হয় এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড। একটা মেয়ে এডিস মশা ডেঙ্গু ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে গেলে ওই মশাটার ওর সারা জীবনের জন্য ডেঙ্গু ভাইরাস ছড়াবার ক্ষমতা থাকে এবং পরবর্তী সময় একজন ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির রক্ত না খেলেও ওরা ডেঙ্গু ভাইরাস ছড়াতে থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারি ডেঙ্গু ভাইরাস কেমন প্রবলভাবে ছড়াতে থাকে। এই ডেঙ্গু ভাইরাসগুলো আবার ওই মেয়ে মশার ডিম্বাশয়ের মধ্যে ঢুকে পড়ে এবং ওই মেয়ে মশা থেকে যত মশা জন্মায় অর্থাৎ ওর যত বাচ্চা হয় তারাও সবাই ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত মশা হিসেবে জন্মায়। মেয়ে এডিস মশাগুলো সাধারণত স্বচ্ছ জমা জলে ডিম পাড়ে। ওরা নোংরা এবং প্রবাহিত জলে অর্থাৎ যে জলে ফ্লো আছে সেই জলে ডিম পাড়ে না। অতএব এই এডিস মেয়ে মশাগুলো আমাদের বাড়ির আশেপাশে ভাঙা বালতি, ভাঙা টব, ভাঙা ফুলের টব, ভাঙা গামলা, টায়ার, ভাঙা খেলনা ইত্যাদি ইত্যাদি জিনিসে জমে থাকা জলে ডিম পাড়ে। অতএব ডেঙ্গু রোগের প্রিভেনশনের প্রধান উপায় হলো বাড়ির আশেপাশে কোথাও জল জমতে না দেওয়া। এবারে আমরা আলোচনা করব একজন ডেঙ্গুতে আক্রান্ত রোগী থেকে ডেঙ্গু রোগটা সুস্থ লোকেদের মধ্যে কেমনভাবে ছড়ায়। আমরা জানি বা আমরা জানলাম এতক্ষণের আলোচনা থেকে ডেঙ্গু হলো একটা মশাবাহিত রোগ, অর্থাৎ ডেঙ্গুর ভাইরাসগুলো মশার দ্বারা বাহিত হয়ে একজন ব্যক্তি থেকে আর একজন ব্যক্তির মধ্যে ছড়ায়। ধরা যাক এই হলো একজন ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তি এবং ওকে এডিস মেয়ে মশা কামড়ালো। তারপরে ওই মানুষ থেকে রক্ত, ভাইরাসযুক্ত রক্ত এই এডিস মেয়ে মশার মধ্যে ঢুকবে এবং এই এডিস মেয়ে মশাটা ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত হয়ে পড়বে। তারপর এই এডিস মেয়ে মশাটা যতগুলো লোককে কামড়াবে প্রত্যেকটা লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পড়বে। তারপর ওই ডেঙ্গুতে আক্রান্ত একজন লোককে আবার যতগুলো মশা কামড়াবে ততগুলো মশাই ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত হয়ে পড়বে এবং তারা আবার যত লোককে কামড়াবে তত লোকই কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পড়বে। এইভাবে একজন লোক থেকে 10 জন লোক, 10 জন লোক থেকে 100 জন লোক এবং 100 জন লোক থেকে হাজার হাজার লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পড়ে এডিস মেয়ে মশার দ্বারা। এবারে আমরা আলোচনা করব সারা পৃথিবীতে বা সমগ্র পৃথিবীব্যাপী এই ডেঙ্গু রোগের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনস। সমগ্র পৃথিবীতে এই ডেঙ্গু রোগের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনস হলো ট্রপিক্যাল এবং ট্রপিক্যাল
এবং সাব ট্রপিক্যাল এরিয়াতে অবস্থিত সমস্ত দেশগুলো। এবারে আমরা জানব ট্রপিক্যাল এরিয়া কাকে বলে এবং সাব ট্রপিক্যাল এরিয়া কাকে বলে। এই হলো পৃথিবীর মানচিত্র। আমরা জানি ঠিক পৃথিবীর মাঝখান বরাবর একটা রেখা কল্পনা করা হয়, তাকে বলা হয় লাইন অফ ইকুয়েটর বা নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উত্তরে আরেকটা লাইন কল্পনা করা হয়, তাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। এবং এই লাইন অফ ইকুয়েটরের দক্ষিণে আর একটা লাইন কল্পনা করা হয়, তাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন অথবা মকর ক্রান্তি রেখা। এখন এই কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার মাঝখানের এরিয়াটাকে বলা হয় ট্রপিক্যাল এরিয়া। এবং এই ট্রপিক্যাল এরিয়ার মধ্যে সমস্ত দেশগুলোকে বলা হয় ট্রপিক্যাল কান্ট্রিজ। আবার ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখার 35 ডিগ্রি উত্তরে আরেকটা রেখা কল্পনা করা হয় এবং সেই কল্পিত রেখা এবং কর্কট ক্রান্তি রেখার মাঝখানের জায়গাটাকে বলা হয় উত্তরের সাব ট্রপিক্যাল এরিয়া। সেই রকমভাবে দক্ষিণ গোলার্ধে লাইন বা ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখার 35 ডিগ্রি দক্ষিণে আরেকটা রেখা কল্পনা করা হয় এবং সেই কল্পিত রেখা এবং মকর ক্রান্তি রেখার মাঝখানে এরিয়াটাকে বলা হয় দক্ষিণের সাব ট্রপিক্যাল এরিয়া। এখন এই ট্রপিক্যাল এরিয়া এবং সাব ট্রপিক্যাল এরিয়াতে যত দেশ আছে সেই সমস্ত দেশেই ডেঙ্গুর প্রাদুর্ভাব খুব বেশি। তার কারণ এখানকার জলবায়ুতে তাপমাত্রা খুব বেশি থাকে, জলবায়ুতে জলীয় বাষ্প খুব বেশি থাকে এবং এইসব এরিয়াতে প্রচুর বৃষ্টিপাত হয়। সেই জন্য এই আবহাওয়া এডিস মশার বংশবৃদ্ধির জন্য খুবই অনুকূল। ফলে সমস্ত ডেঙ্গু রোগ পৃথিবীতে এই ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল এরিয়ার কান্ট্রিগুলোতেই পাওয়া যায়। এতক্ষণ ধরে ডেঙ্গুর উপর আমার আলোচনার প্রথম পর্ব শোনার জন্য সবাইকে আমার অনেক ধন্যবাদ। ডেঙ্গুর উপর বাকি আলোচনা আমরা পর্ব 2 এবং পর্ব 3-তে করব।